সুতরাং জনগণের সিদ্ধান্ত সবসময় সঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের নেতৃত্ব কখনোই ভালো ছিল না। জনগণের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করেছে, নিজের ভাগ্য করেছে, জনগণকে বঞ্চিত করেছে। এবং জনগণ বারবার রক্ত এবং জীবন দিয়েছে। এই বাংলাদেশ এইভাবে আর চলতে পারে না। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের শুধু পতন নয়, বিতাড়ন হয়েছে। আপনারা দেখেছেন এখানে অনেক জীবন এবং রক্ত দিতে হয়েছে, ঠিক না? মানুষ আশা করেছে এবার বোধহয় সত্যিকার পরিবর্তন হবে, নেতারা বুঝবে এবং কিছুটা শুধরাবে। আমরা জুলাই বিপ্লবের পরে ইন্টারিম গভর্নমেন্ট যেটি গঠিত হয়েছিল আমাদের সহযোগিতা, তারা তিনটি কাজের কথা বলেছিল, আপনারা জানেন। তারা বলেছিল যারা খুন করেছে, লুটপাট করেছে, তাদের বিচারকে আমরা দৃশ্যমান করব। সেই বিচারে গিয়ে যাচ্ছে কিছুটা। 17 তারিখে রায় হবে 2 একজনের বিরুদ্ধে, আপনারা জানেন। তারপরে বলেছিলেন যে আমরা সংস্কার করব, রিফর্ম। বাংলাদেশ পরিচালনার নীতিতে, বাংলাদেশের শাসনতন্ত্রে, রাজনৈতিক শিষ্টাচারে, ক্ষমতার ভারসাম্য রক্ষার নানা জায়গায়, প্রশাসনে, গুড গভর্নেন্সে আমরা পরিবর্তন করব। সেই জন্যই ডক্টর ইউনূসের সরকার একটি ঐকমত্য কমিশন করেছিলেন। আমরা 31টি রাজনৈতিক দল মাসের পর মাস নানা বিষয় আলোচনা করে আমরা কতিপয় সংস্কারের সুপারিশ করেছিলাম, এবং সেই সুপারিশ মালায় আমার সিগনেচার আছে, আলহামদুলিল্লাহ। আমি যখন সিগনেচার করি তখন আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম এই ভেবে, এই পাড়ার ডেকরার 14 গ্রামের একজন ছেলে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংস্কারের দলিলে সিগনেচার করার সৌভাগ্য হয়েছে, আল্লাহর ইচ্ছা। এটি সকলের হয় না। আমার তো অনেক বড় রাজনীতিবিদ আছেন, ছিলেন, কিন্তু সব সময় সব কাজের সুযোগ আসে না। ডক্টর ইউনূস সাহেব বলছিলেন আমাকে যে আপনি যে কলমে সিগনেচার করবেন সেই কলমটিও আমরা জাদুঘরে সংরক্ষণ করব। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। আমরা খুবই আনন্দ উদ্বেলিত ছিলাম। শুধু আমরা নয়, প্রায় সকল রাজনীতিক দল থেকে প্রতিনিধি ছিল। আমার পাশে যে চেয়ারটি ছিল সেটা ছিল বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল, তিনিও সিগনেচার করেছেন। কিন্তু আনফরচুনেটলি হঠাৎ করে তারা বললেন যে এই সনদে সিগনেচার করেছি, এটা তারা মানে না। প্রসেসের সময় অনেক চেষ্টা করেছিল না মানতে, আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকায় সেটা পারেনি, তারা বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন এই নিয়ে নানা রকম টাল বাহানা, নানা কথাবার্তা চলছে, আমি বিস্তৃত বলতে চাই। সংস্কার চাই না কেন? কেন চাইবেন না? সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার সেই 15 বছরের অন্ধকারে ফিরে যাওয়া। সংস্কার না চাওয়ার মানে হচ্ছে আবার অন্যায়ভাবে ভোট ডাকাতি করে, ভোট নিয়ে নির্বাচন করে আবার স্বৈরাচার ফ্যাসিবাদ হওয়ার একটি রাস্তা এবং পথ, দরজা জানালা খোলা রাখা। এটি শহীদদের প্রতি বেঈমানি, এটা রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা বলেছি বাংলাদেশকে আর পিছনে নেওয়া যাবে না। প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক দেওয়া হবে, আবার 5 আগস্টের আবির্ভাব হবে। বাংলার মানুষ আর স্বৈরাচার ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দেখলাম।
এই দেশের 4 কোটি যুবক নতুন ভোটার আপনারা জানেন। যতই চেষ্টা হোক, ষড়যন্ত্র হোক, বাংলাদেশের যুবকদের ভিতরে যে চেতনা আর উন্মেষ হয়েছে, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ভালোকে গ্রহণ করার যে মানসিকতার প্রস্তুত হয়েছে, মিথ্যার বিরুদ্ধে ম্যান্ডেটে লড়াই দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা তৈরি হয়েছে, কোন ষড়যন্ত্রই এই শুভ বুদ্ধির যে উদয় হয়েছে তাকে দমিয়ে দিতে পারবে না। তার প্রমাণ ডাকসু। আপনারা ডাকসু তো নিশ্চয়ই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে আধুনিক উন্নত মনস্তত্ত্বের শিক্ষার্থী ছাত্রীরা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আধুনিক, ডাইনামিক, মডার্ন, মেধাবী। অনেকে বলেছিল মেয়েরা ভোট দেবে না ছাত্র শিবিরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমি জড়িত ছিলাম, এইবার পরিকল্পনায় আমি জড়িত ছিলাম, পরিচালনায় জড়িত ছিলাম, ষড়যন্ত্র মোকাবেলায় জড়িত ছিলাম। তারা বলেছিল মেয়েরা ভোট দেবে না শিবিরকে। অপরাধ, শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করে না, এটা কি অপরাধ? শিবিরকে কেন ভোট দিবে না? শিবিরের ছেলেরা আরো যে অপরাধগুলো করতে চায় ছেলেরা সেটা করে না, এবং সেটা না করাকে তারা বলে এরা আধুনিক না। আমরা দাঁড়িয়ে রাখি, শিবিরের ছেলেরা দাঁড়িয়ে রাখে, ওরা বলতে চায় যে দাঁড়িয়ে রাখতে আধুনিক হওয়া যায় না। তো দাঁড়ি কি আধুনিক বা পশ্চাৎপদকে প্রমাণ করে? আমি যখন বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তৃতা দিতাম, এখনো দিই, তখন বলতাম যে দাঁড়িয়ে থাকলে বলো যে এটা স্মার্ট না, আর দাঁড়িয়ে না থাকলে এটা স্মার্ট। তা আমি বলি যে স্মার্ট আর স্মার্ট না, এটার পার্থক্য হচ্ছে 2 টাকা। তো লোকেরা প্রথমে বুঝতো না যে 2 টাকার আবার এটা কি জিনিস। তা আমি বললাম যে আপনি 2 টাকা দিয়ে যদি বলাকা ব্লেড কিনেন, এখন কি বলাকা ব্লেড আছে? আমাদের সময় ছিল। তো 2 টাকার বলাকা ব্লেড কিনে যদি দাড়িটা কাটা ফেলেন, তাহলে তো আপনি স্মার্ট হয়ে গেলেন নাকি? তাহলে স্মার্টনেসের দাম কত? 2 টাকা। 2টা হতে পারে? স্মার্টনেস মানে হচ্ছে জ্ঞান, স্মার্টনেস মানে হচ্ছে চরিত্র, স্মার্টনেস মানে হচ্ছে ভালো রেজাল্ট, স্মার্টনেস মানে হচ্ছে সততা, ব্যক্তিত্ব। এটি ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের আছে। সুতরাং মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, না দেয় না? কি বলেন? নিঃসন্দেহে ঐতিহাসিক। অনেকে বলছেন যে ডাকসুতে হঠাৎ নির্বাচন আসছে, আমরা প্রস্তুতি নিতে পারি নাই, যদি পারতাম তাহলে শিবির জিততে পারত না। ঠিক আছে, আমরা মানছি। তারপরে নির্বাচন হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওইখানে কি আমরা জিতছি? শিবির জিতছে পুরা প্যানেল। তারা তো ভোট গুনতে দিতেছিল না, 48 ঘন্টা লাগছে ভোট গুনতে। আমি ভিসিকে ফোন করলাম প্রায় 22 ঘন্টা পরে যে আপনার কি খবর? বলে স্যার খুব বিপদে আছি। আমি কি জন্য? বলে স্যার ভোট টোট গণার ব্যাপারে তো পারতেছি না। আসলে সে নিজেই দুষ্ট, ভোট না করে চলে গেছে, পরে এসবিডিবি লোকেরা ধরে আছে। আমি বলছি আধা ঘন্টার ভিতরে গণা শুরু করেন, টেলিভিশনে আপনার কাণ্ড কারখানা মানুষ দেখতেছে, বেশি দূরে হলে কিন্তু মানুষ খেপে যাবে। তারপরে বলছি এটা জিতছি আমরা, না জিতি নাই। তারপরেও বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব পড়ছে জাহাঙ্গীরনগরে, কাছাকাছি তো এই জন্য জিতছে। তারপরে গেলাম রাকসুতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়টা একটু দূরে আছে, সেখানে কি জিতছি না জিতি নাই? ছেলেরা ভোট দিছে, মেয়েরা ভোট দিছে, সেটারও ব্যাখ্যা দিছে। তারপরে চিটাং ইউনিভার্সিটি করে, এটা তো শিবির আগে থেকে আছে, এটা জিতবে। তাহলে আমরা 4টা নির্বাচন হয়েছে বাংলাদেশে,
সবচেয়ে সচেতন এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্র। 4টাতে কারা দিচ্ছে? ভালো ছেলেরা দিচ্ছে, মেধাবীরা দিচ্ছে, চরিত্রবানেরা দিচ্ছে। বাংলাদেশের 54 বছর ইতিহাস, পাকিস্তানের 13 বছরের ইতিহাস, এই 54 আর 23 বছর যোগ করলে 77, সম্ভবত 77 হয় নাকি? 77 বছর ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন পুরা প্যানেলে জিতছে, 3 গুণ ভোট পাইয়া জিতছে, কোনো রেকর্ড নেই। 4টা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন পরিপূর্ণভাবে জিতেছে। পাকিস্তানের NSF এর নাম শুনেছেন, ছাত্র সংগঠন মুসলিম লীগের, এই রেকর্ড করে নাই। ছাত্রলীগ আওয়ামী লীগের এই রেকর্ড নাই, ছাত্রদল বিএনপির এই রেকর্ড নাই। এই প্রথম বাংলাদেশে একটি দল, একটি ছাত্র সংগঠন যাতে এত বদনাম করে, তারা এই রেকর্ড সৃষ্টি করে জিতে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এর মানে কি বুঝা? যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় জিতত তাহলে তারা বলতে পারতো এই নিয়ে তারা অনেক কাজ করছে, বহু টাকা খরচ করছে, বহু কিছু করছে, দিচ্ছে। তো যা ইলেকশন হয়, ঢাকা হয়েছে জিতে গেছে, জাহাঙ্গীরনগর হয়েছে জিতে গেছে, রাজশাহী হয়েছে জিতে গেছে, চিটাগাং হয়েছে জিতে গেছে। তার মানে কি? দেশের মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে। তারা, বাংলাদেশের মানুষ এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না, দখলবাজদের ভোট দেবে না। মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই পিঠ, ওই পিঠ, 2 পিঠ, তাদেরকে ভোট দেব না? আপনারা কি বুঝছেন? মুদ্রার এক পিঠে কে আছে, আরেক পিঠে? বুঝছেন কি না? না বুঝলে নাম বলবো, আর যদি বুঝেন তাহলে আমি ভদ্রলোক মানুষ, কারো নাম বলতে চাই না। তাহলে ছাত্ররা কি প্রমাণ করছে তারা এদেরকে ভোট দিবে না? জাতীয় নির্বাচনে এই 4 কোটি নতুন ভোটাররা এইবার এই দখলবাজ, চাঁদাবাজ, পুরানো রেকর্ড যাদের আছে, দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। কয়বার? এইসব চ্যাম্পিয়নদেরকে আর ভোট দিবে না ইনশাআল্লাহ। এবার মানুষ বলে সব ইসলামী দল যদি এক হয়, তার সাথে আরো 2-1টা দলের নাম বলে যে আপনারা যদি একসাথে আসেন, আমরা এবার আপনাদেরকে ক্ষমতায় দেখতে চান। এবার একদিকে বিএনপি যাদের সম্পর্কে কি বলে আপনারা বলেছেন, আর একদিকে বিএনপির বাইরে যত দল আছে, ইসলামিক, রাইটিস্ট, সেন্ট্রিক, সকলকে মিলে আমরা একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য করার জন্য চেষ্টা করছি। এটি যদি সফল হয়, আগামী নির্বাচনে এরাই ক্ষমতা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সুতরাং যারা গ্রামে গ্রামে বলে আমরাই তো আসতেছি, আপনারা কোথায় আসতেছেন এটা আল্লাহ ভালো জানে। আমি ঢাকায় বলেছিলাম, জিয়াউর রহমান সাহেব যে বিএনপি করেছিলেন, সে সময় বিএনপি ছিল বড় দল, জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন বিএনপির নেতৃত্বে ছিলেন, উনি এখনো সভানেত্রী আছেন, কিন্তু সেটা তো আপনারা বুঝছেন, তখন বিএনপি ছিল বড় দল, জনপ্রিয় দল। আজকে সার্ভে বলে বিএনপি এখনো বড় দল, কিন্তু জনপ্রিয় দল নহে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম।
আমি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে একটু জাম হয়, আপনারা যারা ঢাকা আছেন জানেন, তো জামে বসে আছি রাত 10:30। এক লোক মাথায় পানি বিক্রি করে, আমাকে দেখে আস্তে আস্তে একটু এগিয়ে আসছে। আমি বুঝলাম যে সে বোধহয় আমার দিকে আসছে। জানলা খুললাম, বলে স্যার আপনাকে চিনি। আমি তো চুপ ছিলাম যে চিনি তো হইতে পারে, না টিভিতে আপনারা দেখি। আমি ঠিক আছে, আমি সেই ব্যক্তি, তুমি ঠিকই আছো বললাম। তো সে বললো স্যার আমি রাঙ্গামাটিতে পানির ব্যবসা করতাম, আমি বিএনপি করতাম, আমার দলের লোকেরা এমন ভাবে আমার উপর চাঁদাবাজি করলো, আমি রাঙ্গামাটি ছেড়ে ঢাকা চলে এসেছি, আর এদেরকে ভোট দেবো না, এবার জামাতের ভোট দেবো। তো তার সাথে একটু কথা বলতেছি, জানে দেখে আরেকজন আসছে, সে হচ্ছে আপনার বাদাম বিক্রি করে। তো ওই লোক আমার পরিচয় করে দিচ্ছে তার কাছে, কয় না স্যারের দেখছি টেলিভিশনে। শুধু আপনারা কম দেখেন, কি বলেন? আচ্ছা, তো বলো স্যার এবার আমরা জামাতকে ভোট দেব। এরকম অভিজ্ঞতা আপনাদের নাই? এদেশের মানুষ এখন বিপরীত শক্তিকে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আমরা যদি সেভাবে আগাতে পারি, আমরাও মানুষের আস্থা যদি আমাদের উপর আসে, কিভাবে বাংলাদেশকে গড়তে হয় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। এদেশ আর কারো চোখ দুই চোখ নষ্ট হতে পারবে না, যে দলই করুক। কারো সন্তানকে হত্যা করা যাবে না, কোন লুটপাট করার সুযোগ থাকবে না। সকলের নিরাপত্তা নিশ্চিত হবে, সকলে তার দল করতে পারবে। কারো অধিকার হস্তক্ষেপ করার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। হিন্দু ভাইরা আসছিলেন, মিছিল করে শুনেছি, দেখিনি, কিন্তু আমি যখন ঢুকছি একজনের বক্তৃতা আমরা শুনতে পাচ্ছিলাম। আমি 5 বছর নির্বাচিত ছিলাম, সারা চট্টগ্রামে প্রত্যেক ইউনিয়নে হিন্দু ভাইরা আছেন। আমি আজ প্রকাশ্যে গুণবতীতে চ্যালেঞ্জ করছি, সারা চট্টগ্রাম ঘুরে আমার সময়ে কোন হিন্দু সম্প্রদায়ের উপরে কোন জুলুম করেছি এরকম প্রমাণ যদি আপনারা দিতে পারেন, সেই শাস্তি আমি নেব। চট্টগ্রাম প্রপারের শহরে হিন্দুদের একটা পূজা মণ্ডপ ছিল, দামি জায়গা। একটি দলের বাইরে নাম বলতে চাই না, চট্টগ্রামে কারো পূজা মণ্ডপ দখল করে রেখেছিল। হিন্দু নেতারা আমার কাছে গিয়েছিল, আমি নিজে গিয়ে ওসিকে ডেকে এনে পুলিশকে দাঁড় করিয়ে যে জায়গা দখল করা হয়েছিল ভেঙে দিয়ে আমি ওয়াল করে তারপরে সেটা তাদের দখলে দিয়েছি। তারা অবশ্য কৃতজ্ঞ, আজ স্বীকার করে। আপনারা যে দাবি করেছেন শুধু এইগুলো নয়, ইনশাআল্লাহ তার চেয়ে বেশি আপনাদের প্রয়োজন পূরণ করে দেব, আল্লাহ যদি বাঁচে রাখে, তৌফিক দান করে। ইসলামে প্রত্যেকের ধর্মের পালনের অধিকার আছে। আমাদের বিরুদ্ধে শুধু বদনাম বদনাম। কিন্তু এবার হিন্দু ভাইরা দেখেছেন আমরা কিভাবে তাদের অধিকার রক্ষার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা খ্রিস্টানদের অধিকার রক্ষায় তাদের সাথে মিটিং করেছি, বৌদ্ধদের সাথে করেছি, এবং যারা আরো ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বাংলাদেশে থাকেন তারা সকলে বাংলাদেশের সম্মানিত নাগরিক। আমাদের আমির মহোদয় বলেছেন যে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরুতে বিশ্বাস করি না, আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, তাদের অধিকার আছে, আল্লাহ সে অধিকার দিয়েছে। সূর্যের যে আলো সকলের জন্য অবারিত, নদীর পানি বৃষ্টির পানি সকলের জন্য অবারিত। সুতরাং আমরা যদি এখানে আল্লাহর ইচ্ছা আপনাদের সহযোগিতায় ক্ষমতা পাই, আমরা বলছি বাংলাদেশ একটি কল্যাণের রাষ্ট্রে আমরা পরিণত করব। এখানে নারীদের অধিকার পূর্ণভাবে থাকবে। আমি পরশুদিন মালয়েশিয়া থেকে আসছি। মালয়েশিয়ার এখন বিরোধী দলের যিনি নেতা, এবং সম্ভবত তারাই সরকার গঠন করবে কিছুদিন পরে,
সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তার সাথে দেখা করে আসছি। এখনকারটা করছি কিনা এটা বলতে পারবো না। উনি বলেছেন যে ইসলামে আপনারা জানেন যে মালয়েশিয়ায় 12% হিন্দু, 37% চাইনিজ, আর বাকিটা মুসলমান। এরকম রাষ্ট্র পরিচালনা করে মুসলমানেরা দীর্ঘদিন ধরে, এবং 4টি প্রদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসে। উনিও একটা প্রদেশের চিফ মিনিস্টার ছিলেন। উনি বলছে ডক্টর তাহের, ইসলামে মুসলিমদের জন্য সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে, এবং বাংলাদেশ ইসলামী স্টেট কি হবে, হলে কি হবে, ওনার সাথে আমি এক্সচেঞ্জ করে আসছি, কারণ ওদের অভিজ্ঞতা আছে। ইনশাআল্লাহ এক নতুন বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে পাবে, যেখানে বৈষম্য থাকবে না, কিন্তু নিরাপত্তা থাকবে, অন্যায় থাকবে না, সুবিচার থাকবে, দুর্বল থাকবে না, সবল থাকবে না, সকলেই সমান অধিকার ভোগ করবে, সম্মান থাকবে। বাংলাদেশে কিভাবে তোমরা উন্নত করবা, পশ্চিমারা আমাদের জিজ্ঞাসা করে। আমি বলেছি বাংলাদেশের যে দুর্নীতি, এটা যদি আমরা ঠেকাতে পারি, তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্ট বছরে 3 গুণ বেশি হবে। আমরা আসলে দুর্নীতি সেটা থাকবে না। কেন থাকবে না? প্রধানমন্ত্রী যদি দুর্নীতি না করে, তাহলে মন্ত্রীরা দুর্নীতি করতে সাহস পাবে? আমাদের 2জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, উনি আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন। আলী হাসান মাহমুদ মুজাহিদ 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সারা দুনিয়ায় দূরবীন দিয়ে পরীক্ষা করছে, 1 পয়সারও দুর্নীতি খুঁজে পায় নাই। সত্য কিনা? অনেক বদনাম আমাদের, কিন্তু মুজাহিদ সাহেব দুর্নীতিবাজ, এই বদনাম কে করেছে? আওয়ামী লীগ করেছে, দুর্নীতির অভিযোগ দিয়েছে। নিজামী সাহেব দুর্নীতি করছে, অভিযোগ আছে। আমাকে 18 মাস জেলে রেখেছিল, চেয়ারম্যান সাহেব একটু বলেছে, দুর্নীতি, শীর্ষ দুর্নীতিবাজের অভিযোগে। একটা তদন্ত কমিটি করছে, তারা বলছে না দুর্নীতি পাওয়া যায় নাই, আমাকে তো ছাড়তে চায় না। আরেকটা কমিটি করছে দুর্নীতি, তারা বলছে না, ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। 3 নম্বর কমিটি করছে এবং বলছে যে দরিজন ফেলছি, একটা মামলা দেওয়া যায় কিনা দেখো। 3য় কমিটিও বলছে যে ওনার কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। তারপরে সরকার বলল যে তাহলে ওনাকে ছাড়ো, কিন্তু ছাড়বা কেমনে, ধরে তো ফেলছি। কিন্তু সেখানে দ্বিমত হয়েছে, কেউ বলছে না ছেড়ে দিতে হবে, মামলা করা যাবে না। তখন আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 18 মাস রেখেও কোনো মামলা দিতে পারে না। যেদিন সিদ্ধান্ত হয়েছে আমাকে ছেড়ে দেবে, সেদিন আমার ওয়াইফ, সেখানে একজন কর্নেল টেলিভিশনে ব্রিফিং দিত, তাকে ফোন করে বলছে যে অত দুর্নীতি পান নাই। তো যখন ধরছেন তখন তো টিভিতে দেখাচ্ছেন শীর্ষ দুর্নীতিবাদ, তো আজকে টেলিভিশনে একটু বলে দেন যে দুর্নীতি পাওয়া যায় নাই। ভদ্রলোক রাজি হয়েছে এবং টেলিভিশনে ব্রিফ করছে যে ডক্টর আব্দুল্লাহ তাহেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম, তার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। আমরা মিস্টেক অফ ফ্যাক্টস এই শব্দ বলেছে, মানে তথ্যগত ভুলের জন্য তাকে অ্যারেস্ট করেছে। তথ্যগত ভুল, তাদের যে তথ্য ছিল সেটা। আমাদের 62 জন এমপি আছে, কখনো এই জায়গাতে হয়েছে, কখনো আরেক জায়গাতে হয়েছে। কোন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে পারে না। তাহলে এটা প্রমাণিত। আমেরিকা আমাদের সাথে কাজ করবে কিনা, তাদের সাথে আমাদের অনেক পার্থক্য। আমরা ইসলামী দল, আমি বললাম যে তোমরা একটা পয়েন্টে আমাদের সাথে কাজ করো। বলছে সেটা কি? আর বলছে সেটা হচ্ছে তোমরা দুর্নীতি পছন্দ করে না, আমরা দুর্নীতিবাজ নই। বিশ্বাস করেন, আমেরিকার যে এনভয় আমার সাথে কথা হচ্ছিল, সেই মুহূর্তে সে বলছে ইয়েস,
তোমরা তোমাদের দুর্নীতির অভিযোগ নেই, আমরা এই পয়েন্টে তোমাদের সাথে কাজ করতে পারি। জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, ইসলামপন্থীরা সহ বাংলাদেশের দুর্নীতি রাতারাতি শেষ হবে ইনশাআল্লাহ, এবং উন্নত হয়ে যাবে সব। আমি একটা তন্ত্র কমিটির কনভেনার ছিলাম। হেলথের 101 কোটি টাকার একটা বাজেট ছিল, 1 টাকাও খরচ করা নাই। মন্ত্রী সহ সিভিল সার্জন 34 জন ভাগাভাগি করে 101 কোটি টাকা খাই দিচ্ছে। তদন্ত কমিটি হলো পার্লামেন্টারি কমিটিতে, আমাকে কনভেনার করলো। এটা আবার বলে যে জামাত করে তো তদন্তে ওনাদেরকে দেন, ঠিকঠাক হইব। সমস্ত সিভিল সার্জনের মন্ত্রী সহ সাসপেন্ড করার রিপোর্ট করে দিচ্ছি। জেলে ছিলাম, আপনারা জানেন। ওই সময় মোশাররফ সাহেব ছিল, তারপরে ব্যারিস্টার মনজুর সাহেব ছিল, আলতাফ হোসেন চৌধুরী ছিল, চিটাঙের মেয়র ছিল। তো আমরা সব এক বিল্ডিংয়ে ছিলাম। আমরা তো ভিআইপি, সরকার একটা টাকা দিত খাওয়ার জন্য, পরে আবার আমরা প্রত্যেকেই প্রতিদিন 100 টাকা করে দিতাম। তো এটাকে আমরা ম্যাচ বলতাম আগে। এখন কত ম্যাচ চালাবে কে? মজুর সাহেব প্রস্তাব দিল জামাতের তাহের সাহেবের দেন, তাহলে টাকা তো শুরু হবে না। মানে দেখেন, এমপি মন্ত্রীদের একটা কয়েকজনের ম্যাচ সেখানে তসরুফের কথা মাথায় আসছে, বলতে তাহের সাহেবের দিনই হবে। এই আস্থাটা আছে, আলহামদুলিল্লাহ, এর জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশকে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। এবং এই টেবিলে বসে যে কথা বলতেছিলাম আপনাদের থামাইয়া, এরকম একটা বৃহৎ ঐক্যের জন্য একটা বিশেষ দল প্রস্তাব দিচ্ছে। আজকে রাতে আমার সাথে বলবে কিনা, আমি তো অবশ্য রাত বলছি না, আজকে হবে না, কালকে বলবো ইনশাআল্লাহ। সব যদি ঠিকঠাক মতো হয়, আল্লাহর ইচ্ছা থাকে, এমন এক জোয়ার হবে, ক্ষমতা সত্যের পক্ষে এসে যাবে ইনশাআল্লাহ। এই মনোভাব নিয়ে আসেন আমরা আগাম। সম্মানিত ভাইরা, সরি আমি আজকে একটা লম্বা কথা বলে ফেললাম, মাঙ্গি বের করে। আমি না শেষ করে দেই। আমি আপনাদের সন্তান। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছে, কিন্তু সেটা আমার কাছে কখনোই গুরুত্বপূর্ণ হয় নাই যত না আমি যখন গুণবতী আসি, আপনার সাথে দেখা করি, যে বুক ভরা আনন্দ এবং ভালোবাসা আমি আপনাদেরকে ভালোবাসি। 1986 সাল থেকে আমি যখন তরুণ, তখন থেকে এই গুণবতীতে আমি আসা শুরু করি। আপনারা জানেন, কেন জানেন, রাজ্জাক ভাই নামে একজন ছোটখাটো মানুষ, টেইলার ছিল, দর্জি, একটা দোকান ছিল রাস্তায়, চেয়ার রাখার মতো জায়গা ছিল না, একটা চৌকি, তারপরে চাটাই, এই নিয়ে বসত। আমি সেখানে বসতাম। 3-4 জন মানুষ, আমরা এখানে ইসলামের কাজ কিভাবে হবে সেটা নিয়ে কথা বলতাম। আমি তখন ছাত্র শিবিরের বাংলাদেশের প্রেসিডেন্ট। সেই সময় গুণবতীতে একটা কিন্ডার গার্ডেন করার আমরা সিদ্ধান্ত নিই, যেটা এখন আছে আল ফারাবি। ইতিহাসটা এই জন্যই বলছি, এই যে আবেগময় একটি ঘটনা, একটি তরুণ তার ইউনিয়ন ছেড়ে দিয়ে পাশের ইউনিয়নে এসে, আমি তো সেন্ট্রাল প্রেসিডেন্ট, কিন্তু তখনও আমার মর্যাদা অনেক, হাজার লক্ষ তরুণ আমার পিছনে স্লোগান দিত। কিন্তু সেটা বড় করে দেখিনি, আমি সেই চাটের উপরে বসে থাকতাম, উনি 1 কাপ চা খাওয়াইতো। কিন্তু আবেগ ছিল যে গুণবতীতে প্রতিষ্ঠান গড়ে তুলব, এখানে এই সত্যের মশাল জ্বালিয়ে দেবে। আলকোরাতে সেই উদ্যোগ নিয়ে সে বসার পরিবেশও সখন আমি পাই। এই জন্য বলছি আপনাদের সাথে, এখন তো আপনারা অনেক গুরুত্বপূর্ণ গণ্যমান্য মানুষরা, অনেক ধনী লোকেরা, আজকে একটা ইউনিয়নে, এটা তো ঢাকা পল্টনের একটা জনসভা, ছোটখাটো দলের জনসভা না, বড় দলের জনসভা পল্টনের। এটা আমি অভিভূত।
আজ গুণবতী সেই তিনজনের, সেই রাজ্জাকে, সেই ছেঁড়া পাটি, সেই ভাঙা কাঠে গুণবতী আজ বিশাল বহিরূপ। আমি জামাত ইসলামী হিসাবে আপনাদের কাছে সহযোগিতা চাই না। গুণবতীর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নির্দলীয় লোক কেউ কি অভিযোগ করতে পারবেন আমি একটি দলের নেতা ছিলাম, আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? এটা আমার স্বভাব নয়। আমি আমার এলাকাকে ভালোবাসি। এখানে প্রতিটি মানুষ আমার নিজের মানুষ, আপন মানুষ। অন্য দলের কোন লোক কি ঢাকায় রোড অ্যাক্সিডেন্ট করে যদি পড়ে থাকে আমার সামনে, আমি জিজ্ঞাসা করব তোমার বাড়ি গুণবতী কোন দল করো? না, আমার ইমিডিয়েট দায়িত্ব হবে যখন আমি শুনবো তিনি গুণবতীর লোক, তাকে কাঁধে করে পোলিও হসপিটালে নিয়ে যাওয়া। এরকম অনেক ক্রাইসিসে, অনেক দুর্দিনে আমি অনেকের পাশে থাকার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। অনেক দলের লোকেরা আমাকে ফোন করেছেন, করেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে তাহের ভাই আমার বাড়ি সাফালিয়াপাড়া, আপনার টাওয়ারে আসছি, বলে দেন। আপনার এখানে সাক্ষী আছেন না? আমি তো যত সম্ভব শীঘ্র ডাক্তারকে বলি, বিল নেওয়ার সময় বলি যত সম্ভব কম নেওয়া যায় যদি প্রয়োজন হয়। তিনি যদি অন্য দলের হন বেশি বলি, কারণ তার আস্থার সংকট হতে পারে। তাহির ভাইকে বলছি বলবে কিনা, আমার দলের লোক তো আস্থার সংকট নাই, আরো বেশি বলি। এটা আমার মন থেকে বলি, নির্বাচনের জন্য বলি না, ভোটের জন্য বলি না। গত 15 বছর বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছিল, খুব কম লোকই তো ভেবেছিলেন যে আরেকবার ভোট হবে, মাঠ ভরে লোক আসবে, আমরা বক্তৃতা দেব, আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব। এটাকে আমরা অনেকে ভেবেছিলাম। তো সুতরাং 15 বছরে যা করেছি এটা ভোটের জন্য করা হয়নি, আপন মানুষ হিসাবে করা হয়েছে। কিন্তু আল্লাহ সেই মহান সত্তা এবং শক্তি, যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন, মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, বাদশাকে ফকির করেন, ফকিরকে বাদশা করেন, মুহূর্তে ক্ষমতা ছোট করে দেন। এটাই তো প্রমাণিত হয়েছে। পৃথিবীর কোন পণ্ডিত ব্যক্তি পাওয়া যাবে না, বাংলাদেশের কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মে মাসে, জুন মাসে ওই কথা ভাবতে পেরেছে যে এই সরকারের পতন হয়ে যাবে। এখন কেউ যদি বলেন, মিথ্যা বলবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকটা করে দিতে, সেই জন্য বলেছিলাম গুণবতী এটি আমার প্রথম জায়গা। আপনারা জানেন যে 2 ধরনের সন্তানের কথা বলা হয়, বায়োলজিক্যাল সান আর একটু হচ্ছে এসেনশিয়াল সান। বায়োলজিক্যাল সান মানে হচ্ছে জন্মগত সন্তান, এটা পিতা মাতাই এর দাবিদার। আর এসেনশিয়াল সান হচ্ছে তাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্ত ফ্যাক্টর থাকে এগুলো জানা দেয় তারা। আলেকজান্ডার বলেছিলেন, আলেকজান্ডার দি গ্রেট, আপনারা অনেকে নাম জানেন, I owe my life to my father, to Aristotle, how to live orderly. আমার জন্মের জন্য আমি আমার পিতা মাতার কাছে দায়ী, তারাই আমাকে জন্ম দিয়েছে। কিন্তু কিভাবে একজন মানুষের মতো মানুষ হওয়া যায় সেটার জন্য আমি ঋণী হচ্ছি এরিস্টটলের কাছে, একজন পণ্ডিত ব্যক্তি। So I owe my life to my father and mother. আমার জন্মের জন্য আমি আমার পিতা মাতার কাছে ঋণী, দায়ী, কোনো সন্দেহ নাই। কিন্তু একটি বিশাল চিন্তা এবং চেতনার যে উৎসাহ উচ্চারণ, তার জন্য আমি গুণবতীর কাছেও দায়ী। সেই গুণবতী আজকে আমি দাঁড়িয়ে আছি। এখানে আমি কোনো দল হিসাবে আমি বলেছি আপনাদের কাছে পরিচিত হতে চাই না, অধিকার খাটাতে চাই না। আমি কমিটমেন্ট ওয়াদা করতে পারি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের সহযোগিতা, নির্বাচিত কি আপনারা করবেন না আল্লাহ করবে? এটা আমি বিশ্বাস করি। আপনারা সকলেই আমাকে ভোট দিলেন,
ভোট গণনাও শুরু হইল, গণনাও শেষ হইল, আমি এমপিও হইলাম, সেই মুহূর্তে আমি মৃত্যুবরণ করলাম। হতে পারে না? পারে না? তাই হইল সিদ্ধান্ত, ফয়সালা, ভালো মন্দ, খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এটা বিশ্বাস। তারপরে কেন চাই? তিনটি কারণে। এক, আমার দল আমাকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম থেকে নির্বাচন করতে হবে, কারণ জামাত ইসলামী নির্বাচনের মাধ্যমে মেজরিটি পেয়ে ক্ষমতায় যেতে চায়। দুই, আমার অভিজ্ঞতা, সরকারি ক্ষমতা না পেলে অনেকগুলো বড় কাজ করা যায় না। যেমন বিদ্যুৎ, সরকারি দায়িত্বে না থাকলে, ক্ষমতা না থাকলে বিদ্যুৎ আপনি টাকা দিয়ে কিনে লাগাতে পারবেন না। সেই জন্য চট্টগ্রামে অনেকগুলো বড় বড় কাজ এখনো বাকি। নির্বাচিত হলে সেগুলো করার সুযোগ হবে ইনশাআল্লাহ। আমি খেদমত করতে চাই। প্রথমবার আমার অভিজ্ঞতা কম ছিল, তারপরে বড় কাজগুলো করছি আমি। আপনাদের এই রোডটাও ঠিক করছিলাম 20 বছর আগে। তো আজকে দেখলাম রাস্তা একেবারে স্মুথ। কি বলেন? নাইনডেই ঘুম আসে। আমাদের একসময় প্রেসিডেন্ট, অন্য দলের নাম বললাম না, তো উনি সেই দলের সেক্রেটারি জেনারেল, একই এলাকার লোক, এলজিডি মন্ত্রী ছিল। তো রাস্তাটা ভালোভাবে করে নেয়। তো উনি বলতেন যে আমি পুরা গাড়িতে ঘুমাইতাম, তো হঠাৎ যখন ঘুম থেকে যেত তখন বুঝতাম যে আমি আমার এলাকায় আসছি। কারণ এলাকায় ঢুকলে রাস্তা খারাপ, ধাক্কা খেয়ে ঘুম থেকে যেত। এটা উনি পার্লামেন্টে বলছিলেন। তো সেইটাই দেখলাম আজকে। আমি একটু কাজ করে আসতে চাইছিলাম স্মুথলি, সে কাজটা করি নাই, প্রয়োজন ছিল আমার। কারণ আমাকে বেলাল বলতেছিল যে রাস্তা এত খারাপ, আপনাকে আগেই যাইতে হবে। তো ওই জন্য ওই কাজটা রেখে এই আপনাদের এখানে চলে আসলাম আজকে আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি আপনাদের সন্তান, আমি গুণবতীর সন্তান। সে হিসাবে আমার এই অধিকার, আবদার হচ্ছে বিএনপি ভাইদের প্রতি যে আপনারা তো আমার সাথে ইলেকশন করছেন, আমাকে বিজয় করার জন্য ভূমিকা নিচ্ছেন। তা আমি আপনাদেরই তো লোক, আপনারা আমার লোক। দল বিএনপি করবেন, আমরা সাহায্য করি, কিন্তু ভোটার ব্যবস্থা আমাকে দেন এলাকার উন্নয়নের স্বার্থে। আপনি রাজনীতি তো এলাকার জন্য করেন। আমি তো আপনাকে 2 চোখ দিয়ে দেখবো, 1 চোখ দিয়ে দেখবো না। আপনি পরীক্ষা করেন একদিন আমার সামনে এসে যে আপনারা আমাকে 2 চোখ দিয়ে দেখি না 1 চোখ দিয়ে দেখি। I will see you with my 2 eyes, with equal attention and more palatably than my own people of my party. অন্যদের প্রতি একই কথা। নানা জনের নানা মত, নানা পথ থাকবে, নানা দল থাকবে, কিন্তু এলাকার স্বার্থে আমি আপনাদেরও সমর্থন চাই। আমরা কি কারো বিরুদ্ধে মামলা দিয়ে 5 আগস্টের পরে হয়রান করেছি? গুণবতীতে কয়টা মামলা দিচ্ছেন? আমি সাহেব দাঁড়ান, একটা দেন নাই। আপনারা সাক্ষী আছেন, নারী সকালবেলা ধরবেন, দিতে পারতাম 100টা। অনেক ঘটনা ছিল তো। আমাকে 22 তারিখে অ্যারেস্ট করা হয়েছিল। 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি। 22 জুলাই আমাকে অ্যারেস্ট করেছিল অ্যান্টি টেরোরিস্ট গ্রুপ, যেটা সন্ত্রাসীদের ক্ষেত্রে তারা গিয়ে নবাব পুলিশ। আমার ওয়াইফ একটু বিচলিত হয়েছিল, কারণ এটা বিশাল অ্যান্টি টেরোরিস্ট গ্রুপের বেশভূষা কিন্তু ভিন্ন রকম। তো বলে যে না, ওনাকে তো আমরা সারি ডাকতেছি, কোনো অসুবিধা হবে না। তা আমার গাড়িতে উঠেছে, নিচে নেমে দেখি 18টা গাড়ি আসছে আমার জন্য। তা আমি বললাম যে এত গাড়ি কেন? হয় স্যার আপনার লোক আছে তো, তারা যদি ইয়ে করে। তা আমি বললাম আমার লোক যদি বাধা দেয় তো 18 গাড়ি না, 354 গাড়ি আসলে আমার নিতে হবে না। তো তারপর একজন সেক্রেটারি বলে স্যার কেমন লাগে? তার মধ্যে ভালোই তো লাগে, কারণ আমি যখন এমপি ছিলাম ঢাকা শহরে আমার কোনো পুলিশ থাকতো না প্রটোকলে। এখন তোমরা যে 18টা গাড়ি সামনে নিচে আসছো, আমারও তো বড় বড় মন্ত্রীর মতো মনে হইতেছে।
এরা তো বিস্মিত হইতেছে যে আমাকে অ্যারেস্ট করছে আর আমি যোগ করতেছি। তো যাই হোক, আমরা যদি ইনশাআল্লাহ দায়িত্বপ্রাপ্ত হই, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি সকলের প্রতি নিজের মানুষ হিসাবে আপনাদের প্রতি আচরণ করব। আমার দরজা জানালা প্রত্যেক দলের, নির্দলের, সকল পেশার সকল মানুষের সকলের জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং আমি চাই 2001 সালে এই গুণবতীতে আমি প্রায় 95% ভোট পেয়েছি। এবার 1% একটু বাড়াই দিই, কি বলেন? তাহলে কয় পার্সেন্ট? 96% ভোট আপনারা আমাকে দেবেন। বাকিদেরকে কনভিন্স করবেন, বুঝাবেন। আমাদের অনেকে বলে যে উনি তো ক্ষমতায় যাওয়ার দল হবে না। আচ্ছা ধরে নিলাম ক্ষমতায় আমরা যাব না, এখন কি আমি ক্ষমতায় আছি? আমি তো ইতিমধ্যে 200 কোটি টাকার এলজিডি প্রজেক্ট পাস করেছি আলহামদুলিল্লাহ। এটা একটা প্রসেস আছে, কাজ করতে সময় শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতিও গুণগতিটাও এই স্যাংশনের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। আরো আছে, সব মুখস্থ নাই। গুণবতী পরিকল্পনা আছে বলতেছে তারা 200 কোটি, 200 কোটি টাকা কোন এমপি অতীতে তার লাইফ টাইমে এরকম প্রজেক্ট পাস করতে। আমি তো ক্ষমতা আসার আগে আল্লাহ দিলি ফাঁসছি, যদি আরো অফিসিয়াল ক্ষমতা পাই তাহলে আরো পারবো কিনা? যেই প্রধানমন্ত্রী হবে, আমাদের দল হোক অন্য দল হোক, আমি ডাইরেক্ট ঢুকার পজিশন রাখি আল্লাহর ইচ্ছা। আর অন্যকে যদি হয়, তার দলেরও হয়, প্রথমে দেখতে হবে কোন এক এমপির যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আইনা দেন। নিজে যাই অ্যাপয়েন্টমেন্টও সাথে পেত না, তো হে লবি দিয়া অ্যাপয়েন্টমেন্ট খুঁজবো, সেই অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রীর কাছে যাইতে আরো সময় লাগবে। সময় লাগতে যেই জন্য সুপারিশ করবো সে সময় শেষ হয়ে যাবে। যে আমরা একটাকে ফলো করি, যেটা বলেছিলাম যে দাবিগুলো আপনারা দিয়েছেন এগুলো কোনোটাই বড় দাবি নয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি নাম বলতে চাই না একটা একটি করে। আমি শুনেছি কিছু ওনারা বলেছেন গুণবতী অগ্রাধিকার ভিত্তিতে সকল দাবি পূরণ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ কেন বলছি, আমরা সরকারের না, কিন্তু সরকারের জায়গা টাকাতে এখন হাঁটাচলা করি, তো এগুলো খুব বেশি সমস্যা এটা আমি মনে করি ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বলে একটা দাবি যোগ করে দিয়ে বক্তব্য শেষ করব। গুণবতীতে যেভাবে ইনশাআল্লাহ আপনারা ঘর ঘরে আসছেন আমি শুনেছি, এটাকে পুরাপুরি ভাবে ঠিক করে আপনারা পাশের ইউনিয়নগুলোতেও মাঝে মধ্যে গিয়া আত্মীয় স্বজনের মাঝে ভোটের কাজ করবেন। কি বলেন? ইনশাআল্লাহ নির্বাচন হবে কিনা মানুষ একটু জানতে চায়। নির্বাচন হয় কিনা মানুষ জানতে চায়। নির্বাচন হবে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই হবে। তো সুতরাং অলরেডি আমি তো বলেছি জাতীয় ইস্যুতে যে বাংলাদেশে অতীতে যেভাবে সন্ত্রাস, ষড়যন্ত্র, লুটপাট, দুর্নীতি এগুলো চলেছে, দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যতে আর কন্টিনিউ করা যাবে না। এক নতুন বাংলাদেশ গড়ব, আদর্শের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে, লুটপাট বন্ধের ভিত্তিতে। চাঁদাবাজ, দখলবাজ বাংলাদেশে আর কোন নির্বাচনে মানুষের ভোট পাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।